নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নতুন ভবন উদ্বোধনের পর আজ থেকে প্রথম শুরু হলো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজ। পিএফ সংক্রান্ত মামলায় জলপাইগুড়ি পুরসভার নৈতিক জয়, খুলছে ফ্রিজ হওয়া 6টি অ্যাকাউন্ট, দাবি পুরসভার। মেয়েকে টিউশন থেকে বাড়ি ফেরানোর পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মেয়েকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, লুৎফরের মেয়ে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বর্তমানে সে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের দাবি, বাইকে করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন লুৎফর রহমান। সেই সময় হঠাৎই দ্রুত গতির একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে তাদের বাইকে। ধাক্কায় মেয়েটি ছিটকে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের নিচে পিষে যান লুৎফর। ঘটনার পর বাইকটি ট্রাকের নিচে আটকে যায় এবং কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাকটি বাইক সহ চলতে থাকে বলে অভিযোগ। পরে পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে গোশালা মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে যানবাহন দাঁড় করিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ফলে দীর্ঘ সময় ধরে 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক ট্রাক চালকের খোঁজ তল্লাশি চলছে। কি দেখলেন? এখানে দেখেছি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে গোশালা মোড়ে। আচ্ছা, তারপর? তো একটা ট্রাক মেরে দিয়েছে। তারপর কয়জন ছিল? আমি সেরকম তো বলতে পারছি না। বাইক তো ট্রাক দেখছি তো একদম ট্রাকটা বাইক সুদ্ধা নিয়ে চলে গেছে। হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে নিয়ে গেছে? হসপিটালে নিয়ে গেছে। এটা কোন জায়গা? এটা 10 তলা। এইটা কোন জায়গা? এটা হচ্ছে গোশালা মোড়। আপনি কি করেন? আমি তো কাজ করি। কোথায়? আমি লেবারই কাজ করি। এইখানেই কাজ করেন? এই এলাকাতেই? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি 15 কিলোমিটার। আমরা একটা খবর পেয়েছিলাম, একটা রানওভার হয়েছে গোশালা মোড়ে। তারপরে আমরা গোশালা মোড়ে এসে পৌঁছালাম। তো তার আগে ট্রাফিক নিয়ে এসেছিলো। তো এখানে জানা গেছে কালিয়াগঞ্জের বাসিন্দা লুৎফর রহমান আর ওর মেয়ে পড়া টিউশন থেকে রিটার্ন করছিল। রিটার্ন করার সময় কোনো এক গাড়ি এসে ধাক্কা মেরে। কোন জায়গায়? গোশালা মোড়ে। ট্রাক কি ধরা পড়েছে? সম্ভবত ধরা পড়েছে। আমাদের অন্যান্য ট্রাফিকের গাড়ি আর অন্যান্য গাড়িগুলো খোঁজ করছে। সেই মেয়েটা কেমন আছে? বাচ্চাটা? মেয়েটা আপাতত সুস্থ আছে। ওনার ওয়াইফ কি সিভিকে কাজ করে? ওনার ওয়াইফ এখন জানা যাচ্ছে সিভিক কাজ। মানে বাইক কি, মোটর বাইকটা কি গাড়িটা নিয়ে চলে গেছে অনেক দূর টেনে? হ্যাঁ, অনেক দূর নিয়ে গেছে। মোটর বাইকটা সম্ভবত রিকভারি হয়েছে। আমরা এখনও সম্পূর্ণ খবর পাইনি। তো বাকি যেটা হচ্ছে আমরা খবর নিচ্ছি। সিসিটিভি নিশ্চয়ই ওখানে আছে? হ্যাঁ, সিসিটিভি নিশ্চয়ই আছে, জানা যাবে। আপনার নাম পরিচয়? আমি এএসআই অমিত রায়, কোতোয়ালি। মুখ্যমন্ত্রী যুবদের জন্য 1,500 টাকা করে ভাতা ঘোষণা করেছেন। এই প্রকল্পকে সামনে রেখে যুব সমাজকে বার্তা দিতে গিয়ে তৃণমূল নেতা এই প্রকল্পের জয়গান গাইতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। আসানসোলে যেতে লেগেছে। এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা ফ্রন্টের জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1,000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে।
তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ভোট টানতে আমরা তো যুবদের এই প্রকল্পের মধ্যে দিয়েও কনভিন্স করতে পারি। তৃণমূল নেতার বক্তব্য, দিদি যে টাকা দিচ্ছে এটা দিয়ে তো গুটখা পানের খরচ হতে পারে। তৃণমূল কংগ্রেস যদি কোনো সেটে হারে তাহলে তৃণমূল কংগ্রেসের জন্যই হারবে। দলের মধ্যে গোষ্ঠী কোন্দলের ঘটনাকেও সিলমোহর তৃণমূলের এক নেতার। আর এই বক্তব্য ভাইরাল হতেই অস্বচ্ছদের দল। গুটখা পান খাওয়ার বক্তব্যকে তীব্র কটাক্ষ করেন বিজেপি। সমাজ মাধ্যমে যে খবরটি ভাইরাল হয়েছে বলে শোনা যাচ্ছে তা যদি সত্য হয় তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে বর্তমানে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে একটা ভয়াবহ সামাজিক সংকট তৈরি হয়েছে। সেখানে যদি এভাবে ভাতা দেওয়ার মধ্য দিয়ে যুব সমাজকে আরও নেশার দিকে আকৃষ্ট করা হয় তাহলে সেটা আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে, যেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ফলে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। বিষয়টা আছে যে বেকারদের নাকি 40 বছর 21 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে 5 বছর তাদের 1,500 টাকা করে মাসে দেওয়া হবে। তো সব মিলে একটি ছেলে বা একটি মেয়ে 40 বছরের মধ্যে সম্পূর্ণ 90,000 টাকা পাবে। টোটাল হিসাব করলে দেখা যায় 90,000 সে টাকা পাবে। এই 90,000 টাকায় কি হয় না, তৃণমূলের নেতা বলেছে তার গুটকার পয়সাটা তো হবে। আজকে গুটকার বিজ্ঞাপন মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে, এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, এবং বিধানসভায় যিনি পাঠ করেছেন তিনি যেমন অর্থের জন্য মন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, তিনি আবার স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বটে। তো তারা আজকে গুটকার জন্য সাধারণ মানুষকে, সাধারণ ছেলে মেয়েদের বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক এবং লজ্জার কিছু নেই। এটা আমরা এর প্রতিবাদ করি যে এই ধরনের বক্তব্য আসা উচিত নয়। কারণ একজন নেতা, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি সমাজকে নেতৃত্ব দেবেন, তিনি আজকে গুটকার জন্য পয়সা দেওয়ার কথা বলছেন। এটা এই যে যুব সমাজ, এদের জন্য চরম লজ্জার এবং দুঃখের। হীরা সমেত আটক, প্রায় 4 কোটি টাকার অধিক মূল্যের হীরা সহ গ্রেপ্তার দিল্লির বাসিন্দা। জানা গিয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতের নাম দীপক কুমার মহাসাক লাল মেহতা। সে দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। মেহতা, দীপক কুমার মহাশুকলাল মেহতা ওরফে দীপক কুমার মেহতা, একে বলা হয় যে আপনার এই হীরাগুলোর সপক্ষে কোনো কাগজপত্র আছে কিনা। তখন ওই স্টেটমেন্টে সে অ্যাডমিট করে এই কিছুদিন আগে দিল্লি থেকে ফ্লাইটে গেছিল কাঠমান্ডু, এবং দিল্লি থেকে ফ্লাইটে কাঠমান্ডু গিয়ে কাঠমান্ডু থেকে ভরতপুরে গেছে ফ্লাইটে। ভরতপুরে গিয়ে লোকাল ওইখানে কোনোভাবে এই কনসাইনমেন্টটা রিসিভ করে সেখান থেকে লোকাল গাড়িতে করে আমাদের এই মেচি নদী ক্রস করে ইন্ডিয়াতে ঢুকে লোকাল গাড়িতে করে যায় বাগডোগরাতে, এবং আলটিমেট ডেস্টিনেশন ছিল বাগডোগরা থেকে আবার দিল্লি ফিরে যাবে, এই ছিল ডেস্টিনেশন। তো তারপরে কার কাছ থেকে পেয়েছে তার কিছু ফোন নাম্বার বা কিছু আরও তথ্য পাওয়া গেছে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল হীরা চোরাচালান চক্র একটা কাজ করছে। সেই কিছু ইনফরমেশন পাওয়া গেছে, সেগুলো গোয়েন্দারা তদন্ত করছে, এবং তারপরে উপযুক্ত কাগজপত্র না দেখাতে পারা এবং স্মাগলিং অ্যাক্টিভিটির জন্য সেকশন 104-এ একে অ্যারেস্ট করা হয়, এবং এর বিরুদ্ধে অভিযোগ আনা হয় 135 অফ কাস্টমস অ্যাক্ট অনুযায়ী 1 কোটির ওপরে হলে পরে নন বেলেবল, এবং আজকে একে শিলিগুড়ি এসসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। মাননীয় এসসিজেএম উভয় পক্ষের বক্তব্য শুনে একে জামিনের আবেদন খারিজ করে আগামী 24 তারিখ পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। হাতির হানাতে এবার নষ্ট হলো আলুর ক্ষেত। লাভের আশায় ঋণ নিয়ে আলুর চাষ করছেন কৃষকেরা।
কিন্তু হাতির হানায় নষ্ট হচ্ছে আলুর ক্ষেত, আর এতেই মাথায় হাত পড়ছে আলু চাষিদের। লাভ তো দূরের কথা, ঋণ পরিশোধ নিয়েই এখন চিন্তায় পড়েছেন কৃষকেরা। গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি দক্ষিণ ধূপঝোড়া বাংলাপাড়া এলাকায় প্রায় 2 বিঘা আলু ক্ষেতে তাণ্ডব চালায়, নষ্ট করে আলুর গাছ। হাতির হাত থেকে আলু ক্ষেত বাঁচাতে রাত্রে বনকর্মীদের টহলদারির পাশাপাশি সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। যদিও রাত্রিরে বনকর্মীরা এলাকায় আসেন, ক্ষেত নষ্ট করার পর হাতিটি ফের জঙ্গলে চলে যায়। আলু চাষি সাহেব ইসলাম বিলাস রায় তারা বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে লাভের আশায় এবার আলু চাষ করছে, কিন্তু আলু ক্ষেতে লাগাতার হাতির হানা হচ্ছে, নষ্ট হচ্ছে আলুর ক্ষেত। এইভাবে হাতির হামলা চলতে থাকলে পেটে ভাতে মারা যাব আমরা। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। বন দপ্তর সূত্রে জানা যায়, সাধ্যমতো এলাকায় হাতি আসলে তাড়ানোর চেষ্টা করা হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখে সরকারি নিয়মে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। এখানে রাত্রেবেলা হাতি আসছে, তো ডিপার্টমেন্টের লোক আছে এখানে ঢুকে দিয়ে চলে গেছে। আচ্ছা, এখানে আর আলু এমনি ক্ষতি করছে, ওরা আসে দেখেনি। সকালে আমি আসি দেখি একলা এই অবস্থা করেছে। মানে কত কত তাও এখানে আছে আমার 2 বিঘার মধ্যে আধা বিঘা নষ্ট করছে। আধা বিঘা নষ্ট করছে। কয়টা হাতি আসছিল তাও? হাতি আছে একটা। একটা কয়টা টাইম, কয়টার সময়? টাইমটা 3টে 3:30 দিকে হবে। 3-3:30 দিকে ডিপার্টমেন্ট আসছিল ওই সময়? ডিপার্টমেন্টে আসছে, আসার পর ওই যে বানের মধ্যে ঢুকে চলে গেছে, ওরা এদিকে আর ফিরে দেখে নাই। এদিকে যাওয়ার সময় হাতিরা এটা করছে? হ্যাঁ, যাওয়ার সময় এটা করছে। আচ্ছা, তো কি এখন মানে এই তো নষ্ট হয়ে গেল আলুগুলো, কি বলবো এখন মানে এখন কি করবো, এই যে আমার যেমন হয়ে গেছে, আর দ্বিতীয় মানুষের যদি এরকম যদি না হয়। আচ্ছা, কত বিঘা এখানে আলু চাষ হয়েছে? এখানে 15 বিঘা আমদানি হয়েছে। কতজন কৃষক করছে এখানে? মোটামুটি 6-7 জন। 6-7 মিলে আর কি। 6-7 জন মিলে করছি। আচ্ছা, তোমরা তো মানে ঋণ টিন নিয়ে মনে হয় আলুটা চাষ হ্যাঁ, করছো ঋণ না? করছি। আমি ধুপগুড়ি থেকে এটা আলু নিয়ে এসেছি, আচ্ছা, মানে পাঞ্জাব থেকে আসছে, তো আমি জ্যোতি পূরণ করছি। এখানে 1 প্যাকেট 1300 টাকা করে নিয়েছি। আচ্ছা, তো এখন তো আলুটা নষ্ট হয়ে গেল, এখন তো সমস্যা হবে নাকি? সমস্যা তো হবে। আচ্ছা, আচ্ছা, তো কি বলবা, ডিপার্টমেন্ট কি ক্ষতিপূরণ? এখন ক্ষতিপূরণ দিয়ে আমাদের এখানে আছে কৃষি ভাই, যে ওকে জিজ্ঞাসা করি আগে কি বলছে, বলে আমি জানাচ্ছি। কি নাম তোমার? আমার নাম সাহেব ইসলাম। সাহেব ইসলাম। এটা কি জায়গাটার নাম কি? এটা হচ্ছে বাংলাপাড়া পড়ে, দক্ষিণ ধূপঝোড়া। জলপাইগুড়িতে নির্বিঘ্নে শেষ হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। উল্লেখ্য, গত 2রা ফেব্রুয়ারি থেকে 2026-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। বাংলা দিয়ে শুরু হয়ে আজ বুধবার 11 ফেব্রুয়ারি শেষ হলো এবছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা। এদিন ছিল জীবন বিজ্ঞান। আগামীকাল 12 ফেব্রুয়ারি রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শেষে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে দেখা গেল পরীক্ষার্থীদের রং খেলা এবং উল্লাস। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানালো, এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। দোল উৎসব আসতে আরও কিছুদিন বাকি থাকলেও জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের সামনে আজ দেখা গেল রং খেলতে। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিন ছিল আজ। পরীক্ষার শেষে আনন্দে আবার কিছু ছাত্রীকে দেখা গেল অভিভাবকদের কাছ থেকে মোবাইল নিয়ে বান্ধবীদের সাথে সেলফি তুলতে। ছাত্রীদের পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে ছাত্রীরা বলেন, তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এখন পরীক্ষা শেষ, এখন কটা দিন শুধু আনন্দ আর চুটিয়ে মজা করবেন। উল্লেখ্য, এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 35,888 জন। পাশাপাশি জেলায় মোট 94টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, এবছরেও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। কি পরীক্ষা ছিল আজকে? আমার ছিল লাইফ সায়েন্স। ভীষণ ভালো হয়েছে। শেষ পরীক্ষাটা এত ভালো হবে ভাবতে পারিনি। আমি খুব খুশি, কারণ আর এতদিনের অবসান ঘটেছে, অবশেষে মানে পরীক্ষাটা আসবে করে অবশেষে চলেও গেল পরীক্ষাটা। তো ক্লাস 10-এরও শেষ হলো, এখন নতুন স্কুল, নতুন সবকিছু, নতুন সিলেবাস, সবকিছু নতুন শুরু হবে। তবে এই জিনিসগুলোকে খুব মিস করবো আর খুব এনজয় করেছি। আর টেনশনও ছিল যেমন, আর একটা এনজয়মেন্টও ছিল মনের ভেতর, যেহেতু ফার্স্ট পরীক্ষা ছিল। ভীষণ ভালো হয়েছে। শেষ পরীক্ষাটা এত ভালো হবে ভাবতে পারিনি। আমরা খুব স্যাটিসফাই। হোলি তো এখন অনেক দেরি আছে, আজকে হোলি খেললে কি বিষয়? আজকে হোলি আমাদের আজকে শেষ পরীক্ষা, খুব ভালো হয়েছে। সেই জন্য আমরা সবাই এতটা এনজয় করব, মানে এতটা আনন্দ পেয়েছি যে এতদিন পড়ার পর এতদিনের কষ্টের ফলে আজকে অবসান ঘটলো শেষ। তো তার জন্য আজকে আমরা এত আনন্দে, তার জন্য হোলি খেলছি আজকে। আর হোলিতে আসছে আবারও খেলা হবে, কিন্তু এটার আনন্দই আলাদা। আমার নাম অরিশাতি। ওভারঅল পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা খুব ভালো হয়েছে, খালি ফিজিক্যাল সায়েন্সটা একটু গন্ডগোল হয়েছিল, বাট সব পরীক্ষা দারুণ হয়েছে। আর লাস্টের পরীক্ষাটা এত ভালো হবে ভাবিনি, এটাও অনেক ভালো হয়েছে।
কত পার্সেন্টেজ আসবে পরীক্ষায়, কি আশা করছো? 60 থেকে 70% তো আসবে। কি নাম তোমার? অলিশা দে। হ্যাঁ, অলিশা দে। অলিশা দে। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে আজ শানুপাড়ায় সিসি রোডের কাজের উদ্বোধন হলো। দীর্ঘদিনের মানুষের যাতায়াতের সমস্যার সমাধান হলো, আর তাতেই খুশি মানুষ। উদ্বোধনে উপস্থিত ছিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী, উপপ্রধান মনোজ ঘোষ, পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, প্রাক্তন পঞ্চায়েত সদস্যা শ্রীমতী ছায়া ঘোষ, কানু রায়, সন্দীপ বর্মন, অর্চনা বর্মন, তিতলি সূত্রধর সহ প্রমুখ। এই যে গণেশবাবু আসলে রাজ্য সরকারের আজকে এই ছানুপাড়ায় আমরা আসলাম একটা রাস্তা উদ্বোধনে। আমাদের পাড়া আমাদের সমাধানের যে 10 লক্ষ টাকা রাজ্য সরকারের উদ্যোগে যে দেওয়া হচ্ছে প্রত্যেক সাংসদে, তো এখানে ছানুপাড়ার পঞ্চায়েত সদস্য এখানে আছে। 10 লক্ষ টাকার মাধ্যমে ছোট ছোট সিসি রোডগুলো যেগুলো আছে, যেগুলো দীর্ঘদিন থেকে পড়ে আছে, সেগুলোর বাস্তবায়িত রূপ যে আমাদের সরকারের উদ্যোগ নিয়েছিলেন এলাকাবাসী সবার ভালোর জন্য, যাতে রাস্তাঘাট দিয়ে ভালো রাস্তা দিয়ে সবাই চলাচল করতে পারে। এই উদ্যোগে যেমন রাস্তাঘাট হয়েছে, এরপরে সোলার লাইট হবে, জল হবে, সবগুলো করার জন্য যেমন এলাকাবাসীকেও ধন্যবাদ জানাবো, রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাবো, খড়িয়া অঞ্চলের পক্ষ থেকে আমরা এসেছি, খড়িয়া অঞ্চলের প্রধানকেও ধন্যবাদ জানাবো। আগামীতে যাতে যেগুলো রাস্তা বাকি আছে সেগুলো যাতে আগামীতে আরও আমরা কাজের গতি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এলাকার লোকের মানে কথায় মান্যতা দিয়ে কোন কোন রাস্তা খারাপ আছে, কোন কোন রাস্তা বাকি আছে, সমস্ত কাজ আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ। কি হলো আপনার এখানে? আমাদের দীর্ঘদিনের দাবি শানুপাড়ায় রাস্তা প্রচণ্ডভাবে খারাপ, তো সেগুলো আজকে বাস্তবায়িত হলো। তার জন্য আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকার, মাননীয় প্রধান এবং মাননীয় বিডিও সাহেবকে। আমরা বরাবরই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দরবার করেছি এবং আজকে বাস্তবায়িত হওয়ার ফলে আমরা সব খুশি এবং গ্রামবাসীরা খুব খুশি। কোন রাস্তা আজকে হলো? আজকে আমাদের শানুপাড়ার অনেকগুলো রাস্তাই হলো এবং আজকে আমরা আইসিডিএস সেন্টারের যে দাবিটা ছিল সেটা আমরা উদ্বোধন করলাম এবং সেটা পূরণ হলো। এদিকে স্বাধীনতার পর হলো? স্বাধীনতার পরেই হলো এবং এটা আমার মা যখন পঞ্চায়েত ছিল তখনই রাস্তাটা তৈরি হয়েছিল নতুন, এবং আমি পঞ্চায়েত থাকাকালীন এটা আজকে পাকা হবে। বিরোধী কাউন্সিলরের পঞ্চায়েতের এখানে আসলেন, রাস্তার উদ্বোধন করলেন সরকারের, কেমন লাগলো? ভালো, খুব ভালো। কিভাবে অভ্যর্থনা করলো আপনাদের? খুব ভালোভাবে করলো, খুব ভালো লাগলো। পিএফ সংক্রান্ত মামলায় জলপাইগুড়ি পুরসভার নৈতিক জয়, খুলছে ফ্রিজ হওয়া 6টি অ্যাকাউন্ট, দাবি পুরসভার। পিএফের টাকা জমা না দেওয়ার অভিযোগে জলপাইগুড়ি পুরসভার 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল জলপাইগুড়ি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের দপ্তর। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় পুরসভা। বুধবার জলপাইগুড়ি পুরসভার সাংবাদিক বৈঠক করে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, আদালতের রায় পুরসভার পক্ষেই এসেছে। তিনি বলেন, এটি আমাদের নৈতিক জয়। চেয়ারম্যানের দাবি, কয়েকদিন আগেই পিএফ কমিশনারের তরফে 1,74,00,000 টাকার একটি ডিমান্ড নোটিশ পাঠানো হয় পুরসভাকে। তবে কোনো রিকভারি প্রসিডিং ছাড়াই এই অর্থের দাবি জানানো হয়েছিল। সৈকত চট্টোপাধ্যায় স্পষ্ট করেন, পুরসভার প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্ত নথি এবং লেনদেন সম্পূর্ণ আপ টু ডেট রয়েছে। তিনি আরও জানান, আদালত নির্দেশ দিয়েছে ফ্রিজ করে রাখা পুরসভার 6টি অ্যাকাউন্ট অবিলম্বে খুলে দিতে হবে, ফলে প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক ছন্দে ফিরবে বলেই আশা পুর কর্তৃপক্ষের। এদিকে এই বিষয়ে রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বনসালের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, আদালতের অর্ডারের কপি এখনো হাতে পায়নি। অর্ডার দেখে তবেই এই বিষয়ে মন্তব্য করা উচিত হবে। ইপিএফ রিজিওনাল যিনি প্রভিডেন্ট ফান্ড কমিশনার, তিনি জলপাইগুড়ি পৌরসভার উপরে 1,74,00,000 টাকার একটা ডিমান্ড পাঠিয়েছিলেন এবং তার জন্য আমাদের 6টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন। একটা অপপ্রচার হয়েছিল, জলপাইগুড়ি পৌরসভা লেবারদের টাকা আত্মসাৎ করেছেন, কিন্তু আমরা 2011 থেকে 11 এবং 13 যে সময়কার থেকে এই কথাটা বলছে, এমপ্লয়ি শেয়ার এবং এমপ্লয়ার শেয়ার আমরা দুটোই কিন্তু প্রভিডেন্ট ফান্ডকে জমা করেছি এবং 2022 সালে ভাইস চেয়ারম্যান হিসেবে এটা দায়িত্ব নেওয়ার পর সমগ্র টাকা জমা দিয়ে দিই এবং 2025-এ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেটুকু বকেয়া 53 লক্ষ টাকা ছিল সেটাও কিন্তু প্রভিডেন্ট ফান্ডে জমা করে দেওয়া হয়েছে। এখন একদম প্রভিডেন্ট ফান্ড আপ টু ডেট, প্রিন্সিপাল অ্যামাউন্টে একদম আপ টু ডেট রয়েছে।
ইন্টারেস্ট এবং পেনাল্টি বাবদ 1,74,00,000 টাকা তারা পাঠিয়েছেন রিকভারি প্রসিডিংস না করেই, আমাদেরকে পর্যাপ্ত শুনানির সুযোগ না দিয়ে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চের দ্বারস্থ হয়ে আমি নিজে মামলা দায়ের করি এবং সেখানেও জাস্টিস কৃষ্ণারাও বলেছেন যে আমাদের যে 6টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাটাচ করেছিল প্রভিডেন্ট ফান্ড সেটাকে ইমিডিয়েট খুলে দিতে বলেছেন এবং এই পেনাল্টির ব্যাপারে আমরা আবার আবেদন করব যে পেনাল্টিটাকে সরকার, এটা কেন্দ্রীয় কোষাগারে যায়, এখানে লেবারের বা শ্রমিকের কোনো উপকার হয় না এটা, আর এটার ওয়েভারের জন্য সেকশন 14B-তে, আর তার যদি না দেন তাহলে আমরা ট্রাইব্যুনালে যাব। আর ইন্টারেস্টের ব্যাপারে আমরা 72টা ইনস্টলমেন্ট চাইবো, সেটাও অর্ডারে বলা আছে 72টা ইনস্টলমেন্ট দেওয়া হবে। কিন্তু এটা আমাদের নৈতিক জয় হলো, এটা আমাদের আইনি জয় হলো, তার কারণ এইভাবে যে পৌরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করা যায় না, এটা আবার প্রমাণিত হলো। আর কয়েকদিন পরেই শিব চতুর্দশী। কি কি নিয়ম নীতি রয়েছে এবছরের জল্পেশ মন্দিরে? কিভাবেই বা ভিড় সামলে পুজো দেবেন? জানুন বিস্তারিত। জলপাইগুড়িতে শিব চতুর্দশী মানেই জলপেশের ঐতিহ্যবাহী শৈবতীর্থে পুজো আর জমজমাট মেলা। এই মহেন্দ্রক্ষণকে সামনে রেখে ইতিমধ্যেই ভক্ত সমাগমে মুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ শিবতীর্থ জলপেশ মন্দির। বাবা জলপেশ্বরের মাথায় জল ঢালার আশায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। ভক্তদের সুবিধার্থে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে প্রবেশের জন্য চালু করা হয়েছে 2 ধরনের টিকিটের ব্যবস্থা। সাধারণ টিকিটের মূল্য রাখা হয়েছে 20 টাকা এবং দ্রুত দর্শনের জন্য স্পেশাল টিকিটের মূল্য 100 টাকা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই শিবের মাথায় জল ঢালা যাবে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শিব চতুর্দশীর দিন রাত 8টা থেকেই জল ঢালার আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসবের আমেজে জলপেশ মন্দির যেন নতুন রূপে সেজে উঠছে। চীনা টুনি লাইট এবং ট্রেড লাইটে ঝলমল করছে গোটা মন্দির চত্বর। সন্ধে নামলেই আলোয় আলোয় আলোকিত হয়ে উঠছে শিব ধামের প্রতিটি কোণ। নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। মন্দির এবং সংলগ্ন এলাকায় বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা, বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে ভক্তদের যাতায়াত আরও সহজ করতে বড় ভূমিকা নিচ্ছে জর্দা নদীর উপরে রাজ্য সরকারের অনুদানে নির্মিত নতুন সেতু। শিব চতুর্দশী উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসছে ঐতিহ্যবাহী মেলা, যার ফলে গোটা জলপেশ চত্বর জুড়ে এখন সাজো সাজো রব। ভক্তি, বিশ্বাস আর উৎসবের আনন্দে শিব চতুর্দশীকে ঘিরে জলপেশ মন্দির প্রাঙ্গণে এখন কার্যত উত্তরবঙ্গের এক আধ্যাত্মিক মিলন ক্ষেত্র। মহাশিবরাত্রি উৎসব, মহাশিবরাত্রি যে পুজো হয় সেটা হচ্ছে শিব চতুর্দশীতে হয় এবং আজকে রাত্রে 8টার থেকে 9টার মধ্যে পুজো হবে, বিশেষ পুজো হবে এবং যে পুরনো নিয়ম অনুযায়ী পুজোটা এখানে হয়। টিকিটের কোনো বন্দোবস্ত? টিকিট তো ওই রকমই আছে, এটা তো গ্রামীণ এরিয়া, এখানে 20 টাকার টিকিট, আর স্পেশাল যারা যাবে স্কাইওয়াক দিয়ে তারা 100 টাকার টিকিট দিয়ে প্রবেশ করবে মন্দিরে। অন্য কোনো নিয়ম রীতি? না না, আর কোনো সময় কি রয়েছে? সারাদিন পুজো হচ্ছে, শিব চতুর্দশী পুজো সবসময় চলবে। আর সেদিকে পুজো সেদিনকে কখন থেকে শুরু হবে? হ্যাঁ, শুরু হবে কখন থেকে পুজো? পুজো আমাদের শুরু হবে এখান থেকে 15 তারিখে 8টা, রাত্রি 8টায়, রাত 8টা থেকে রাতটায়। আর মোতায়েন কীভাবে থাকবে আপনাদের? এখানে তো আমাদের থাকবে পুলিশ প্রশাসন, তো পর্যাপ্ত পুলিশ প্রশাসন থাকে, তাছাড়া আমাদের প্রচুর ভলান্টিয়ার্স থাকে, তারপরে ফায়ার ব্রিগেড থাকে, তারপরে এরা থাকে কী বলে ওদের ওই জলে যারা করে। মেলা থেকে বিশেষত্ব কিছু রয়েছে? মেলা, হ্যাঁ, ওখানে তো বিরাট আয়োজন হয়েছে মেলায়। ওটা আমাদের যে মেলার মাঠ, সেই মেলার মাঠে হচ্ছে। এখানে কিছু নতুনত্ব জিনিসও আসছে শুনলাম, আমি জানি না, যাইনি এখানে, শুনলাম খুব ভালো হচ্ছে। আর ব্রিজে নতুন সেতু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে, সুবিধা হবে এতে? অবশ্যই অবশ্যই অবশ্যই। এইবার এটা নতুন প্রাপ্য যে একটা নতুন ব্রিজ হয়েছে এবং লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার তো চিড়ামুড়ির দোকান। কেন চিড়ামুড়ি কেন? এইটাই করি, আমার বাবা করতোই ব্যবসা। চিড়ামুড়ি, দই চিড়া খায়? হ্যাঁ, এখনও খায়। কিসের জন্য? যারা দর্শনার্থী আছে? হ্যাঁ, দর্শনার্থী এসে তারা খায়। কখন খায়? কখন? মন্দির দর্শন করার পরে। বাবা দর্শন করার পরে? হ্যাঁ হ্যাঁ। বিক্রি বাটা হয়? হ্যাঁ হ্যাঁ, বিক্রি বাটা না হলে কি দোকান কেউ দেয়? আগের মতো হয়? হ্যাঁ, আগের মতোই। দই চিড়ার দোকান এখন আগের থেকে একটু কমছে। আগে তো প্রচুর দই চিড়ার দোকান ছিল, এখন কমে গেছে।
এখন তো মানুষ পরিবর্তন, এখন তো ওই যে আপনার ভাজা পোড়ার দিকে বেশি মানুষের লক্ষ্য, ওগুলোই বেশি খায় ছেলে। আজকালকার ছেলেমেয়েরা তো ওগুলো খায় না, দই চিড়া বেশি পছন্দ করে না। ঢেঁকি চাটা চিড়া এখন নাই, পাওয়াই যায় না এখানে আর। নাই, আমরা তো ওই মেশিনের চিড়াই বেশি। মনীন্দ্রনাথ সেন। এখনই নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। নতুন ভবন উদ্বোধনের পর আজ থেকে প্রথম শুরু হলো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজ। বুধবার সকাল থেকে বিচার প্রক্রিয়া এবং শুনানির কাজ শুরু হয়েছে পাহাড়পুরের নতুন ভবনে। জানা গেছে প্রাথমিকভাবে মোট 4টি বেঞ্চে শুরু হয়েছে হাইকোর্টের বিচার প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে একটি ডিভিশন বেঞ্চ এবং 3টি সিঙ্গেল বেঞ্চ। এদিন সকাল থেকেই হাইকোর্ট ভবন চত্বরে বিচার প্রার্থী এবং আইনজীবীদের আনাগোনা দেখা যায়। এরপর নির্দিষ্ট সময়ে শুরু হয় বিচার প্রক্রিয়ার কাজ। সার্কিট বেঞ্চে নতুন ভবনে এদিন উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সহ অন্যান্য বিচারপতিরা। হাইকোর্টের নতুন ভবনে বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আজকের থেকে কোর্ট ফুল পেজে চালু হলো, কি বিষয়, কি ব্যাপার যদি বিস্তারিত বলেন। আজকের থেকে আমাদের এখানে যেটা সার্কিট বেঞ্চের নতুন ভবন সেটা চালু হলো। 4টে বেঞ্চ, একটা ডাবল বেঞ্চ, 3টে সিঙ্গেল বেঞ্চ দিয়ে। ঠিক আছে, এখানে চিফ জাস্টিস আজকে নিজে প্রেজেন্ট আছেন এবং চিফ জাস্টিস ডাবল বেঞ্চ চালাচ্ছেন, পরিচালনা করছেন। ঠিক আছে। মাধ্যমিক শেষ, আগামীকাল থেকে শুরু এবছরের উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টার। আবিরে রঙিন শিলিগুড়ি, উল্লাসে মাতল এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। বুধবার শেষ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের পরীক্ষা, শুরু 10টা থেকে। এই বছর প্রায় 16,000 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে 4র্থ সেমিস্টার পরীক্ষা দিতে চলেছে। ভেন্যু রয়েছে 71টি, মেইন ভেন্যু 17টি। রয়েছে সিসিটিভির পর্যাপ্ত ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য থাকছে বিশেষ নজরদারি। ফরেস্ট লাগোয়া এলাকায় থাকছে বিশেষ গাড়িরও ব্যবস্থা। পরীক্ষা চলবে আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর ছাত্রর থেকে ছাত্রীর সংখ্যাই বেশি। জলপাইগুড়ি উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনর ভগীরথ বর্মন বিষয়টি জানিয়েছেন। পরীক্ষা কেমন হয়েছে? রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেল রাজনৈতিক দল বদলের পালা।
দিনহাটা 2 নম্বর ব্লকের প্রাক্তন যুব সভাপতি সুকুমার বর্মন বুধবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে ফেরেন তিনি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুকুমার বর্মন, তবে মাত্র 2 বছরের মধ্যেই ফের নিজের পুরনো দলে ফিরে এলেন তিনি। যোগদানের পর সুকুমার বর্মন জানান, বিজেপিতে থেকে এলাকার উন্নয়নের কাজ করা সম্ভব নয় বলেই তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম। আপনারা জানেন, আমি গত লোকসভা নির্বাচনের আগে একটু ভুল বোঝাবুঝির কারণে আমি বিজেপি দলে যোগদান করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে বিজেপি দলে থেকে মানুষের যে পরিষেবা সাধন, সঙ্গে মানুষের যে উন্নয়ন তথা গ্রাম বাংলার উন্নয়ন, সেই ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি, সেটা সেই দলে থেকে সম্ভব নয়। তাই আমি আবারও তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম। তৃণমূল কংগ্রেস দলের একজন সৈনিক হয়ে, সহযোদ্ধা হয়ে আমি সশরীরে একদম এতপ্রতভাবে জড়িত হয়ে আমি আবার তৃণমূল কংগ্রেসের দলের কাজ করব এবং আগামী দিনে আমাদের 2026 কঠিন লড়াই বিজেপির বিরুদ্ধে, আমরা সেই লড়াইয়ে সামিল হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলের আমাদের 7 নম্বর বিধানসভা কেন্দ্রে যাকেই প্রার্থী করবে দল, আমরা তাকে বিপুলভাবে জেতাবো, এটাই আমি আশা রাখব সকলের কাছে। আমি আমার আজকে এই কারণেই দলে যোগদান। ওদলাবাড়ির আদিবাসী কন্যা প্যাট ওমেন প্রীতি মিঞ্চকে মুখ্যমন্ত্রীর বিশেষ সম্মান। ডুয়ার্সের চা বলয়ের প্রত্যন্ত এলাকায় কিশোরী এবং তরুণীদের ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গত 1 দশক ধরে নিরলসভাবে কাজ করে চলা ওদলাবাড়ির আদিবাসী কন্যা প্রীতি মিঞ্চ অবশেষে পেলেন রাজ্য সরকারের স্বীকৃতি। তার এই মানবিক এবং সামাজিক কাজের সম্মানস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা এবং শংসাপত্র প্রদান করা হয়। প্রীতির বাড়িতে উপস্থিত হয়ে এই সম্মাননা তার হাতে তুলে দেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক। চা বাগান অধ্যুষিত এলাকায় ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে দীর্ঘদিন ধরে কুসংস্কার, অজ্ঞতা এবং সামাজিক বাধার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রীতি মিঞ্চ। নিজ উদ্যোগে চা বাগানের ঘরে ঘরে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলা, ঋতুকালীন স্বাস্থ্যবিধির প্রয়োজনীয়তা বোঝানো এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উদ্বুদ্ধ করাই তার কাজের মূল লক্ষ্য। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলে এলাকায় তিনি আজ প্যাট ওমেন নামেই পরিচিত। বিগত 10 বছর ধরে প্রতিকূল সামাজিক এবং আর্থিক পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন প্রীতি। তার একক প্রচেষ্টায় কয়েক হাজার কিশোরী এবং যুবতী বর্তমানে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। এর ফলে শুধু স্বাস্থ্য সচেতনতা নয়, মেয়েদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মানও অনেকটাই বাড়ছে বলে স্থানীয়দের মত। প্রীতির এই নিঃস্বার্থ সামাজিক কর্মকাণ্ডের খবর পৌঁছে যায় রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। সম্মাননা প্রদানকালে মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, সমাজ গঠনের কাজে প্রীতির মতো তরুণীরাই প্রকৃত শক্তি। চা বাগানের মতো প্রত্যন্ত এলাকায় ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে তিনি যে আন্দোলন গড়ে তুলেছেন তা আগামী দিনে রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এই বিশেষ স্বীকৃতি পেয়ে আবেগপ্লুত প্রীতি মিঞ্চ মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি কখনো পুরস্কার বা স্বীকৃতির আশায় কাজ শুরু করিনি, শুধু চেয়েছিলাম আমার বোনেরা যেন সুস্থ থাকে এবং লজ্জা বা ভয় ছাড়া নিজেদের শরীরের যত্ন নিতে পারে। মুখ্যমন্ত্রীর এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। উল্লেখযোগ্য যে এর আগেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামাজিক সংগঠনের তরফে প্রীতি মিঞ্চ একাধিকবার সম্মানিত হয়েছেন। তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়ায় খুশির হাওয়া বইছে গোটা ওদলাবাড়ি জুড়ে। এলাকাবাসীদের মতে প্রীতির এই সাফল্য চা বলয়ের অন্যান্য মেয়েদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও সুস্থ এবং সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে। প্রথমত ধন্যবাদ জানাই সকল গুরুদেরকে যে আমার কাজটিকে দেখেছে এবং আমাকে সাপোর্ট করেছে।
আর আজকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা ব্যানার্জি, তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের উন্নয়ন মন্ত্রী বুলুচিক বাড়াই স্যারকেও ধন্যবাদ জানাই যে আজকে আমার কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছে এবং অনেক আশীর্বাদ দিয়েছেন। শুধু স্যার নয়, আরও অনেকেই আছেন, যেরকম আমার কাকুরা, পাড়ার কাকুরাই বলবো, কাকু মানেই বাবার মতো, তারাও আজকে অনেক আশীর্বাদ দিয়েছেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কাজটা করছি একটু বলি, সেই বিষয়ে না বললেই হয় যে বিষয়ের জন্য আজকে আমি এই শুভেচ্ছা বার্তাটা পেয়েছি। যেহেতু ট্রাইবেল আমি, তো ট্রাইবেল সমাজ কিভাবে এগিয়ে আসবে আমি সেটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম। এখন 10 বছর চলছে আমি মেয়েদেরকে নিয়ে কাজ করি। মেয়েরা স্বাস্থ্যের পক্ষেও যে অনেকটা পিছিয়ে সেটা আমি জানতাম না আগে, সেটা কাজ করতে করতে এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করতে করতেই দেখেছি। সেখান থেকেই আমার এই কাজে নামা এবং স্বাস্থ্যের পক্ষে অনবরত আমি কাজ চালিয়ে যাচ্ছি। যাতে পিরিয়ডস ব্যাপারেও বলতে অনেক লজ্জা পেয়ে যায়, মানে এতটাই সামাজিক ট্যাবু রয়েছে বা লজ্জা রয়েছে, সেই কারণে তারা মানে বড় বড় রোগে আক্রান্ত হচ্ছেন। তো সেই কারণে আমি সেই কাজটা করছি, তাদের পাশে দাঁড়াচ্ছি, তারা যাতে স্বাস্থ্যের পক্ষেও এগিয়ে আসে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবেই উৎসাহ দেওয়ার জন্য। উৎসাহ দিয়েছে বলে আমার মনে হয় যে দায়িত্বটা আরও বেড়ে গেছে আমার, মানে আমার কাজের দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে। তো আমি চেষ্টা করব এই কাজটা আগামী দিনেও নিয়ে যেতে। ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে আমার, ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে গাইনোকোলজিস্ট ডাক্তার আর হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার যদি থাকতো তাহলে খুবই উপকৃত হতো, কারণ এটা আমাদের এখানে নেই। তো এটা যদি একটু দেখতেন তাহলে খুবই ভালো হতো, এটাই বলার ছিল। আমাদের তো ঘরের মেয়ে, মেয়ে, তো সুতরাং উনি যেভাবে আজকে মানুষের জন্য কাজ করছে, তো সুতরাং আমরা সবাই জানি। আর আমরা তো সবসময় তাকে আশীর্বাদ করি যাতে আরও আগামী দিন আরও এরকমই ভালো কাজ করুক। সুতরাং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য পাঠিয়েছে। সেই শুভেচ্ছা বার্তা ওনাকে আমরা দিয়েছি, সম্মানিত করেছি, যাতে এত সুন্দর কাজ, এত ভালো কাজ করার জন্য মানে এত কম বয়সে, এত কম সময়ের মধ্যে আজকে কিন্তু সবাই তাকে জানে যে আজকে উনি কিন্তু খুব ভালো কাজ করতেছে। আজকে নিশ্চয়ই জানেন আজকের দিনে মানে অনেক কম মানুষ পাওয়া যায়, নিজের স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, কিন্তু একটা ট্রাইবেল মেয়ে আজকে কিন্তু স্বার্থ ছাড়া আজকে মানুষের জন্য কাজ করছে। তো সুতরাং আজকে ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাধ্যমে আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। নিশ্চয়ই সেটা আজকে আমি ওনাকে দিয়েছি। তার সাথে সাথে 15 থেকে 2011 থেকে 2025 অবধি সরকার যে যে কাজ করেছে সমস্ত কাজের প্রত্যেক বিবরণ ওইখানে একটা দেওয়া আছে, রিপোর্ট কার্ড। তো নিশ্চয়ই সেটা উনি দেখে নেবেন। আর নিশ্চয়ই আরও যতটুকু কাজ করতে পেরেছে সেটা যদি ওনারও আর কিছু যদি আরও মতামত যদি থাকে তো সেটা নিশ্চয়ই জানাবেন। সেটা আমরা নিশ্চয়ই সেটা রাখবো, চেষ্টা করব যাতে আগামী দিন মানুষের হয়ে যদি কিছু কাজ আরও ভালো করা যায় সেটা নিশ্চয়ই আমাদের তরফ থেকে চেষ্টা করা হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে প্রাক্তনী মঞ্চ, জলের বোতল এবং চকলেট তুলে দিলেন সদস্যরা। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিল প্রাক্তনী মঞ্চ। মাধ্যমিক ভেন্যু কেন্দ্রের বাইরে প্রাক্তনী মঞ্চের সদস্যরা এদিন পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, চকলেট সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। প্রাক্তনী মঞ্চের পক্ষ থেকে প্রসেনজিৎ কুমার লালা জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে কিছু সামগ্রী তুলে দিতে পেরে তারা আনন্দিত। তিনি আরো বলেন, কচুয়া বোয়ালমারি হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তাদের খুব ভালো লাগছে। প্রতিদিনই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান প্রাক্তনী মঞ্চের সদস্যরা। দেখুন, আজকে হচ্ছে একদম পরীক্ষার শেষ দিন, মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দরভাবে মাধ্যমিক পরীক্ষা আমাদের স্কুলে, কচুয়া বোয়ালমারি হাই স্কুলে অনুষ্ঠিত হলো বা এতদিন ধরে চললো শান্তি শৃঙ্খলাভাবে। আমরা প্রাক্তনী মঞ্চ, এই স্কুলে যারা আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, একসময় সবাই আমরা মাধ্যমিক দিয়ে এসেছি, তো সেই প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে শেষ দিনে আমরা জলের বোতল এবং ওদের সামান্য চকলেট বা মিষ্টিমুখ আজকে বর্তমান ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষার্থী এই স্কুলে সিট করেছে তাদের দেওয়া হবে। ওদলাবাড়িতে ইতিহাস গড়তে চলেছে খাটু শ্যাম মন্দির, উদ্বোধন 20শে ফেব্রুয়ারি।
ডুয়ার্সের ওদলাবাড়িতে ধর্মীয় পর্যটনের মানচিত্রে নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। আগামী 20 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ওদলাবাড়ির খাটু শ্যাম মন্দির। দীর্ঘ 14 বছরের সাধনা এবং পরিকল্পনার ফসল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এই সুবিশাল মন্দির। প্রায় 10,000 বর্গফুট এলাকা জুড়ে নির্মিত এবং 82 ফুট উচ্চতা বিশিষ্ট মূল মন্দিরের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের সৌন্দর্যায়নের কাজ চলছে। ভবিষ্যতে মন্দির চত্বর ঘিরে সবুজ লন এবং খোলা পরিসর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তরবঙ্গের মধ্যে এটি সবচেয়ে বৃহৎ খাটু শ্যাম মন্দির। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ট্রাস্টি বোর্ডের সভাপতি বিনোদ আগরওয়াল বলেন, উদ্বোধনকে কেন্দ্র করে দিনরাত প্রস্তুতি চলছে। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠবে বলেই আমরা আশাবাদী। মুম্বাইয়ের খ্যাতনামা মন্দির স্থপতি সুভাষ ভৌতের নকশায় নির্মিত এই মন্দিরে দামি পাথরের ওপর সূক্ষ্ম কারুকাজ চোখে পড়ার মতো। ট্রাস্টি বোর্ডের সম্পাদক রাকেশ আগরওয়াল জানান, মন্দিরের অন্দরমহল থেকে বাইরের গঠন সব ক্ষেত্রেই রাজস্থানী স্থাপত্য এবং সংস্কৃতির ছোঁয়া বজায় রাখা হয়েছে। রঙিন কাচে তৈরি নান্দনিক সিলিং নির্মাণ করেছেন দিল্লির বিশেষজ্ঞ কারিগরেরা। উদয়পুর, উড়িষ্যা এবং কৃষ্ণনগর থেকে আসা দক্ষ শিল্পীদের নিরলস পরিশ্রমে এই মন্দির আজ ডুয়ার্সের বুকে ধর্মীয় পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। ট্রাস্টি বোর্ডের সদস্য সুশীল আগরওয়াল এবং প্রতিষ্ঠাতা সদস্য আনন্দ আগরওয়াল জানান, মূল মন্দিরে শ্যাম বাবার দরবারে পাশাপাশি দেবী দুর্গা ও হনুমানজির পৃথক মন্দিরও স্থাপিত হবে। ইতিমধ্যে রাজস্থানের খাটু শ্যাম ধাম থেকে অখণ্ড জ্যোতি যাত্রা শুরু করেছে। শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি এবং জয়গাঁ অতিক্রম করে আগামী 13 ফেব্রুয়ারি অখণ্ড জ্যোতি ওদলাবাড়িতে পৌঁছবে। 14 ফেব্রুয়ারি কলস যাত্রা এবং 15 ফেব্রুয়ারি থেকে পুজো পাঠ, ভজন এবং কীর্তনের মধ্য দিয়ে শুরু হবে ধর্মীয় অনুষ্ঠান। 20 ফেব্রুয়ারি বীরপাড়ার রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন। ওই দিন মুখ্য যজমান হিসেবে উপস্থিত থাকবেন ট্রাস্টি বোর্ডের সভাপতি বিনোদ আগরওয়াল। সব মিলিয়ে খাটু শ্যাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আগামী কয়েকদিনে ভক্তি, সংস্কৃতি এবং উৎসবের আবহে নতুন করে আলোয় ভরে উঠতে চলেছে ওদলাবাড়ি। ओदलाबाड़ी श्री खाटू श्याम सेवा ट्रस्ट आपका हार्दिक अभिनंदन करते हैं और हमारे यहाँ जितने भी ट्रस्ट के मेंबर और अतिथि जो भी आए हुए हैं सबको जय श्री श्याम। हमारा ये मंदिर निर्माण का काम 2012 से शुरू हुआ था। आज 2026 में अभी पूरा हो रहा है। 20 फरवरी को 14 साल हमने लंबी यात्रा पूरी करके इसको मंदिर निर्माण को साक्षात बनाने में सक्षम हुए हैं। इसमें हम सबका सहयोग मिला है। बिना सहयोग हम ये काम पूरा नहीं कर पाते। और ये मंदिर निर्माण में हमने ओदलाबाड़ी 6 युवाओं ने संकल्प लिया था। उसके बाद हमारे 2 भाइयों ने सिलीगुड़ी से आनंद टिकमचंदा जी आए हुए हैं, एक पंकज जी है, इन्होंने भी 2 आदमी और जोड़े। हमने 8 फाउंडर मेंबर को लेके ये मंदिर निर्माण काम हमने आगे बढ़ाया। बहुत सुख दुख आते हुए, सुविधा असुविधा को महसूस करते हुए हमने ये काम को पूरा करने में सफल हुए। अब बाबा की जोत लेने के लिए हमने यहाँ से 2 तारीख को गए थे खाटू श्याम जी, वहां से 4 तारीख को जोत लेके हमने रवाना हुए। वो जोत 5 तारीख को सिलीगुड़ी पहुंची। कल 6 तारीख को जलपाईगुड़ी होते हुए आज जयगांव विश्राम है। 7 तारीख को 10 तारीख हो गया, 10 तारीख को कल वहां से बीरपाड़ा विश्राम है, परसों नगरा कटा है। इसे करते हुए 13 तारीख को ओदलाबाड़ी पहुंचेगी। हम चाहते हैं उन जो आएंगे उनका स्वागत हम बहुत धूमधाम से करें, गाजा बाजा के साथ करें। आप सबसे भी निवेदन करेंगे उस दिन भी आप आगे कोऑपरेट करें। और 14 तारीख से अपना कलश यात्रा का प्रोग्राम चालू है। शाम 3 बजे अतिथि भवन से शुरू होगी, क्रांति रोड होते हुए श्याम मंदिर पधारेगी। 15 तारीख से 20 तारीख तक अपनी प्राण प्रतिष्ठा पूजा का 8 बजे से शुरू होगा और शाम को दैनिक 20 तारीख तक 15 से 20 तक भजन संध्या का आयोजन किया गया है। 20 तारीख को बाबा का पट खुलेगा। सभी दर्शक से, श्याम प्रेमियों से निवेदन है, जरूर आके बाबा का आशीर्वाद प्राप्त करे, मनवांछित इच्छा पाए। हारे के सारे ये बाबा कहलाता है। कोई भी मंदिर में आपको हारे का सारा लिखा हुआ नहीं मिलेगा। एकमात्र ये दरबार ऐसा है, इसके दरबार में हारे का सारा लिखा हुआ रहता है।
जो भी हार के आता है बाबा उसकी मनोवांछित फल देके उसकी पूरी करता है। हारे के सारे की जय बोलते हुए मैं आगे आनंद भैया से कहूंगा कुछ बोले। এখনই নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। চালসা কুর্তি রেল ব্রিজের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আইভিল চা বাগানের কোটলি লাইনের বাসিন্দা মহান ওরাও, বয়স 15। অকালেই ঝরে গেল তার কিশোর প্রাণ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। মুহূর্তের মধ্যেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুর্তি রেল ব্রিজের কাছে দ্রুত গতির কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি এবং মেটেলি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি সম্ভাবনাময় কিশোর জীবনের এমন করুণ পরিণতিতে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অকালেই থেমে গেল মহান ওরাওয়ের জীবনের পথ চলা, রেখে গেল অশ্রুসিক্ত পরিবার এবং স্তব্ধ এক জনপদ। वो तो उधर से आ रहा था, अब कि नहीं आ रहा था हम लोग का पता नहीं है। अच्छा, ऐसे बोल रहा है लोग, लेकिन मालूम ना कहाँ का है ना कहाँ। अच्छा, परिचय नहीं मिला अभी तक परिचय नहीं मिला। कितना उम्र का हो सकता है वो लड़का? खूब से खूब 25 ना, उतना इधर ही कहीं काम करता था क्या? अब वो तो पूरा हमको पता भी नहीं। कितना देर पहले हुआ? ये आधा घंटा पहले। कौन सा ट्रेन से हुआ है? ये एक ठो आपका कंचन कन्या एक्सप्रेस जो जाता है ना, उसे शायद उसी बता रहा है लोग। कौन सा जगह है ये आपका पड़ेगा कुर्थी चालसा है, कुर्थी पड़ा, कुर्थी ब्रिज में। कुर्थी ब्रिज। आपका नाम? मेरा नाम ललन सहनी। कहाँ घर है आपका? मेरा यहीं घर है, कुर्थी पड़ा। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নতুন ভবন উদ্বোধনের পর আজ থেকে প্রথম শুরু হলো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজ। পিএফ সংক্রান্ত মামলায় জলপাইগুড়ি পুরসভার নৈতিক জয়, খুলছে ফ্রিজ হওয়া 6টি অ্যাকাউন্ট, দাবি পুরসভার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।